নমস্কার, আমি সমৃদ্ধ। আপনারা দেখছেন বঙ্গবন্ধুর সম্পূর্ণ টাটকা এবং নতুন একটি ভৌতিক ঘটনা, ভূত নয় অদ্ভুত, এপিসোড 3। আজকে যে গল্পটি আমাকে পাঠিয়েছেন তার নাম অনিতেশ মুখার্জি। তিনি বলেছেন যে এই বাড়িটিকে নিয়ে আজকের সম্পূর্ণ ঘটনাটি সেই বাড়িটির নাম যাতে কোনোভাবে সামনে না আসে দর্শকদের সামনে। শুরু করছি আজকের ঘটনা। আমার সঙ্গে আছে ভয়েসে জিমি। 2 বছরই হয়েছে আমার চাকরিতে জয়েন করা। সকলের সঙ্গেই অফিসে কথাবার্তা হয়, কিন্তু সব থেকে বেশি ঘনিষ্ঠতা হয়েছিল দীপঙ্করের সঙ্গে। একদিন শনিবারের রাত, অফিস থেকে ফিরতে আমার আর দীপঙ্করের প্রায় অনেকটাই রাত হয়ে যায়। ঘড়ির কাঁটায় তখন 12:30। গাড়ি ঘোড়াও তেমন একটা পাবো না বলেই আমার মনে হচ্ছিল। কী রে অনিতেশ, এত ভাবনা চিন্তা কিসের? আজকের তো অফিসে তো সব ঠিকঠাকই কাজ করলি। অফিসের কোনো কাজের জন্য নয় রে, আসলে অনেকটা তো রাত হয়ে গেছে, আর গাড়ি ঘোড়াও তেমন কিছু দেখতে পাচ্ছি না। কীভাবে বাড়ি ফিরবো সেটাও বুঝতে পারছি না। তোর তো তেমন কোনো প্রবলেমই নেই, অফিস থেকে তো 20 মিনিটের পথ তোর বাড়ি। ঠিক আছে, সে নয় বুঝলাম, কিন্তু তোদের চিন্তা কিসের? এক কাজ কর, আজকের রাতটা বরঞ্চ তুই আমার বাড়িতে কাটিয়ে দে, আর কাকিমাকে ফোন করে বলে দে যে তুই আমার বাড়িতে আছিস। আর কালকের এমনি রবিবার আছে, অফিসও ছুটি, কাল দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দিবি। এই বলে আমরা 2 বন্ধু তার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। দীপঙ্করের বাড়ির সামনে যখন গিয়ে দাঁড়ালাম তখন আমার হৃদয় স্পন্দন স্তব্ধ হয়ে গেল। বাড়িটি কলকাতার এই যুগের হলেও কিছুটা পোড়ো পোড়ো ব্যাপার আছে। বাড়ির দেওয়াল থেকে কোথাও কোথাও বটগাছ কিংবা অশ্বত্থ গাছ জন্মেছে, দেওয়াল খসে পড়ছে। কিরে, ভিতরে আয়, দরজার সামনে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয়, চল তাড়াতাড়ি আয়। হ্যাঁ, যাচ্ছি, চ। কি রে, তোদের বাড়িটা এতটা পুরনো? নিচে গ্রাউন্ড ফ্লোরে যারা, তারা কে? নিচের গ্রাউন্ড ফ্লোরে যাদেরকে দেখছিস তারা অ্যাকচুয়ালি আমাদেরকেও হয় না। অনেক দিন ধরেই ঘরগুলো ফাঁকা ছিল, তাই জন্য বাবা এখানে ভাড়াটিয়া ঢুকিয়ে দিয়েছে। মাস গেলে কিছু টাকাও হয়ে যায়। আর ঠিক ওপরেই আমাদের একটা ঘর আছে যেখানে আমি থাকি, আর আরেকটা ঘর আছে যেখানে আমার বাবা মা থাকে। আর ওপরের ছাদে একটা চিলেকোঠার ঘর আছে যেখানে ওই মালপত্র থাকে, পুরাতন, কেউ যায় না ওখানে, শুধু মালপত্র রাখার জন্যই ঘরটা করা হয়েছে। ও আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, চল, রাত তো অনেকটা হতে গেল, রাতের খাওয়া দাওয়াটা এবার সেরে নিই। হ্যাঁ চ। খাওয়া দাওয়া শেষ করে দীপঙ্করকে আমি বললাম, চ একটা সিগারেট খাওয়া যাক নাকি, ছাদে যাওয়া যায়? কি, এখন এই সময় ছাদে? না না, এক কাজ কর, তুই আমার সাথে বাইরে চল, বাইরে গিয়ে বরঞ্চ সিগারেটটা খাওয়া যাক। কেন, কি হয়েছে? ছাদে গেলে ক্ষতিটা কি? তার থেকে ভালো ছাদেই চ, হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়ায় ভালো করে 2জন মিলে দাঁড়িয়ে সিগারেট খেতে খেতে কটা গল্প করি। না না, এখন এই সময় ছাদে যাওয়াটা ঠিক হবে না। এক কাজ কর, তুই বরঞ্চ আমার সাথে বাইরে চল, বাইরে গিয়ে 2জন মিলে 2টো সিগারেট খেয়ে আসি। কেন রে, ভূত? এখনকার যুগে দাঁড়িয়ে ভূতের ভয় পাচ্ছিস? ছাদেই চ। না, ভূত বলে তা না, আসলে এখন এই সময় অন্ধকারে কি পায়ের তলায় চলে আসবে, পোকামাকড় থাকে ওখানে, পরিষ্কার হয় না, হ্যাঁ, নোংরা ফোংরা পড়ে থাকে, তাই জন্যই বলছি। বাইরে থেকে সিগারেট খাওয়ার পর আমরা বাড়িতে এসে বেশিক্ষণ না জেগে থেকে ডাইরেক্ট শুয়ে পড়ি। হঠাৎ রাত 3টে কারেন্ট চলে যাওয়ার কারণে ঘুমটা ভেঙে যায় আমার। এখনই কারেন্টটা যেতে হলো? কলকাতা শহরে তো এত কারেন্ট যায়, আর ঠিক দেখে দেখে গরমকালেই কারেন্টটা যাচ্ছে, বিরক্তিকর। এ দীপঙ্কর, এই, আরে ওঠ না। কি হয়েছে, এত রাত্রে ডাকছিস কেন? আরে ভাই, কারেন্ট চলে গেছে ভাই, খুব গরম লাগছে, চ না উপরে, চ না ছাদে। না, অনেক রাত হয়ে গেছে, তুই শুয়ে পড়, কারেন্ট চলে আসবে। আরে আরে ওই, এই দীপঙ্কর, এই,
পুরো মায়ের মতো ঘুমাচ্ছে। এক কাজ করি, একে রেখে দিয়ে আমি একাই যাই। প্রচণ্ড গরম। যেমন কথা তেমন কাজ। হাতে সিগারেটের প্যাকেট এবং মাচিস নিয়ে আমি সিঁড়ি বেয়ে সেই চিলেকোঠার ঘরের সামনে যাই, যেখানে কিছুক্ষণ আগে দীপঙ্কর আমাকে যেতে বারণ করছে। সিঁড়ি বেয়ে উঠে আমি সেই চিলেকোঠার ঘরের সামনে গিয়ে দাঁড়াই। ছাদে ফুরফুরে হাওয়া এবং রাতের চাঁদের জ্যোৎস্নার আলোয় যেন ছাদ থেকে আরও অলোকময় পড়ছে। হঠাৎ আমার চোখ যায় চিলেকোঠার লাগোয়া একটি বেশ পুরনো জং ধরা একটি দোলনার দিকে। আমি দোলনায় বসে একটি সিগারেট ধরালাম। সিগারেটটা শেষ করা মাত্রই আমার মনে হলো একটু জিরিয়ে নেওয়া দরকার। নিচে কারেন্ট চলে গেছে, তাই আমি আর নিচে গেলাম না, সেই চিলেকোঠার ঘর থেকে এগিয়ে গেলাম। এখানে বসা যেতে পারে, হাওয়া দিচ্ছে, জানলাটা খুলে এখানে বসলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এখানেই বসি। এত সুন্দর স্নিগ্ধ ঠান্ডা হাওয়ায় আমার চোখ দুটো জুড়িয়ে আসে, আর মনে হলো একটু শোয়া যেতে পারে। ঠিক পরক্ষণে আমার কানটা গেল সেই জং ধরা দোলনার দিকে। বাইরে এটা কিসের আওয়াজ? দোলনার? এত রাত্রে দোলনা এখন কে চড়ছে? না, হওয়ার কিছু নেই, যা হাওয়া দিচ্ছে। দোলনা কেন, সারা বাড়ি ঘরদোর দুলবে, এদের যা বাড়ি। আমি শুয়েছি 5 থেকে 10 মিনিট প্রায় হতে যায়। দোলনার আওয়াজটা বন্ধ কি হবে, হঠাৎ আরও তীক্ষ্ণ হচ্ছে। আমি শুয়ে থাকতে থাকতে হঠাৎ উঠে গিয়ে আওয়াজ দিলাম, কে ওখানে? কেউ আছে ওখানে? কোনো আওয়াজ না পাওয়ায় আমি আবার বিছানার কাছে চলে এলাম। কিন্তু যত রাত এগোচ্ছে, যত রাত গভীর হচ্ছে, তত দোলনার আওয়াজ আরও তীক্ষ্ণ হচ্ছে, আরও গভীর হচ্ছে। সাহস করে সেই দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দীপঙ্কর না? এত রাত্রে ছাদে কী করছে? আমাকে আসতে বারণ করছিল। একে দেখে তো আমি নিজেই ভয় পেয়ে গেলাম। কি হলো, গরমে টিকতে পারলি না? প্রথমেই বলেছিলাম চল ছাদে চ। না, যাবো না, যাবো না, এত নাটক ভালো লাগে না, একসাথেই চলে আসতাম। দীপঙ্করের কোনো উত্তর নেই। সে তার নিজের মনের মতো দোল্লায় অবিশ্রাম দোল খেয়ে যাচ্ছে। এ বেটা, আয়, এই চিলেকোঠার ঘরে আয়, তোর এখানে শো, ভালো হাওয়া দিচ্ছে। তুই যা, আমার সময় হলে আমি ঠিক আসবো। দীপঙ্করের সেই কথায় আমি কোনো গারজ্য না দিয়ে আমি সেই চিলেকোঠার ঘরে গিয়ে শুলাম। ঘুমটা ভেঙে গেছিল প্রথমেই সেই দোল্লার আওয়াজে, আর এখন ঘুমটা ঠিক আসবে না। ভাবলাম রিল স্ক্রল করা যাক, আর তখনই আমার মোবাইল স্ক্রিনে উঠে এলো একটি ফোন। লেখা ছিল দীপঙ্কর। এই, কেন মজা করছিস এত রাত্রিরে? এখানে আসিস যখন, শুয়ে পড় না, এসে কেন ফোন করছিস? দীপঙ্করের করা এতবার কলে বিরক্ত হয়ে আমি বাধ্য হয়ে সেই দরজার কাছে গিয়ে দাঁড়াই। দেখি দীপঙ্করের হাতে ছিল না কোনো রকম ফোন, ছিল না কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস। সে নিজের মতো অবিরাম দোল খেয়ে যাচ্ছে। সেই দৃশ্য দেখে আমার আশেপাশের আবহাওয়া এক নিমিষের মধ্যে পরিবর্তন হলো এবং আমার পা থমকে দাঁড়িয়ে পড়ল। আমি কোনো কিছু না ভেবে দীপঙ্করের কলটিকে রিসিভ করলাম। হ্যালো, হ্যালো। কিরে, তুই এত রাত্রিরে কোথায় গেলি বলতো? এতক্ষণ ধরে কল করছি, তুই এখন ফোন ধরছিস? আমি তো তোদের এই চিলেকোঠার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। কি? এত রাত্রিরে তোকে ওখানে যেতে কে বলেছে? তাড়াতাড়ি নিচে আয়, তাড়াতাড়ি আয়। ওকে, জাস্ট মিনিট। তুই যদি নিচে থাকিস তাহলে আমার সামনে যে বসে দোল খাচ্ছে সেটাকে? আগে তুই যেভাবে হোক করে তুই নিচে আয়, তারপরে ভাই আমি তোকে সব খুলে বলছি, তাড়াতাড়ি করে আয়। দীপঙ্করের কথায় একটু ভয় পেলাম, আর 7-5 না ভেবে আমি সোজা নিচের দিকে এগোতে লাগলাম।
সেই মুহূর্তে আমার পেছন থেকে কেউ অশ্লীল কণ্ঠে আমাকে বলল, কোথায় চললে বাবু? কোথায় চললে আমায় একা রেখে? আসো, আমার কাছে আসো। সেই আওয়াজটা শোনা মাত্রই আমার হৃদয়স্পন্দন স্তব্ধ হয়ে যায় এবং পিছন ঘুরে দেখি আমার দিকে কেউ অশরীরী কোনো একটা কালো ছায়া আমার দিকে গ্রাস করছে। আমি সেই ভয়ে দৌড়ে দৌড়ে সিঁড়ি থেকে নামতে নামতে আমার পাটা কোনো রকমে অন্ধকারে স্লিপ খেয়ে যায় এবং সিঁড়ির নিচেই আমি একপাশে জ্ঞান হারাই। কিরে, এখন ঠিক আছিস তো? তোকে কাল কতবার ধরে বারণ করলাম, যাস না ওখানে, যাস না এখনে। একবারের জন্য আমার তুই কথা শুনলি না। কিন্তু ওপরে যেটা আমার সঙ্গে কালকে হলো, জিনিসটা কি আমাকে একটু প্লিজ খুলে বল। আসলে এই বাড়িটা আমাদের না, নিজেদের তৈরি করা, এটা আমাদের বাড়ির না। আসলে এই বাড়িটা ছিল একটা সময় এখানকার একটা বিজনেসম্যানের, যার নাম ছিল সুন্দরলাল। সুন্দরলালের কোনো নয় আত্মীয়, নয় ভাই, নয় বোন, কেউ ছিল না। ছিল সুন্দরলালের স্ত্রীর একটা ছেলে। সে আবার মানসিকভাবে অসুস্থ ছিল, এক কথায় যাকে বলতে গেলে পাগল। যাকেই সামনে পেত তাকেই ধরে মারতো, কামড়াতে আসতো। তাই জন্য সুন্দরলাল উপরের ছাদে একটা চিলেকোঠার ঘর তৈরি করে তাকে একা সেখানে বন্দি করে রেখে দেয়। ছেলেটাকে খুব ভালোবাসতো তিনি, আর আয়া গিয়ে দিনে দুবার তাকে খাবার খাইয়ে আসতো। একদিন হঠাৎ করে সুন্দরলালের ছেলে সেই ঘরের মধ্যেই মরে পড়েছিল। এই দেখে সুন্দরলাল আর সুন্দরলালের স্ত্রী অনেক দিন ধরেই শোক পালন করতে 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 একদিন প্রাণত্যাগ করে। আর ভালো কথা, সুন্দরলালের দূর দূরান্ত কোনো আত্মীয় তো ছিল না। আমার দাদু সুন্দরলালের কাছে কাজ করত। আমার দাদুকে তিনি খুব ভালোবাসতেন, আর এইসব গোটা বাড়ির সম্পত্তিটাই আমার দাদুকে তিনি দিয়ে গেছিলেন। তারপর থেকে শোনা যায় উপরের ছাদে ওই চিলেকোঠার ঘরে নাকি এখনো কিছু খারাপ জিনিস দেখা যায়। আজকের ঘটনাটি আপনাদের যদি মন কেড়ে থাকে, আপনাদের যদি একটু হলেও ভয় লেগে থাকে, তাহলে বংঋদ্ধ পেজটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ইনস্টাগ্রামেতেও আছে বংঋদ্ধ অফিসিয়াল বলে একটি পেজ, সেটাকেও ফলো করে নেবেন। যেসব ভিডিও আপনাদের সামনে আসবে বংঋদ্ধর পর্দায়, ভূত নয় অদ্ভুতের আরও অন্যান্য এপিসোড দেখতে গেলে সেইখানেই আমাদের সবার প্রথম টেলিকাস্ট হবে। যেমন কি এই গল্পটিও টেলিকাস্ট হয়ে গেছে বংঋদ্ধর ইনস্টাগ্রাম পেজে। সবাই ফলো করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন বংঋদ্ধকে আরও অন্যান্য ভৌতিক ঘটনা উপভোগ করার জন্য। নমস্কার।